রাজস্ব ঘাটতি ও আন্তর্জাতিক ঋণের শর্ত মেটাতে করের আওতা ও আদায় বাড়ানো সরকারের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। ঘাটতি থাকলেও আগামী বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআর আদায় করবে ৬,০৪,০০০ কোটি টাকার রাজস্ব। সবচেয়ে বেশি আদায় হবে স্থানীয় পর্যায়ে মূসক এবং আয়কর ও ভ্রমণ কর থেকে, যা মোট লক্ষ্যের ৭৪%। আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক কর আদায় হবে ২৬%। সরকারি ব্যয়গুলা সরকারি উন্নয়নের কাজে যদি শতভাগ স্বচ্ছতার সহিত এবং জবাবদিহিতার সহিত যদি ব্যয় করে, তখন মানুষ আর প্রশ্ন তুলতে পারবে না যে আমরা কেন কর দিব। সরকারি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, সরকারি সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে মানুষ অবশ্যই কর দিবে। মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা অনেক বাড়বে। করের আওতা বাড়াতে এনবিআর উপজেলা পর্যায়ে ছোট ব্যবসায়ীদেরও ভ্যাটের আওতায় আনছে। এ লক্ষ্যে ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনবে এনবিআর। ছোট ব্যবসায়ীদের ৫০০ থেকে ১,০০০ টাকার টোকেন ভ্যাট দিতে হতে পারে। ঢাকার বাইরের কোনো একটা জেলা সদরে দোকান নিয়ে ব্যবসা করছে গত ৩০ বছর ধরে, কিন্তু খাতা টানতে গেলে বলে লস, আমি লসে আছি। তাহলে সে ৩০ বছর ধরে ওখানে ব্যবসা কীভাবে করছে? সো আমাদেরও এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি ট্যাক্স দিব না, আমি ভ্যাট দিব না। এটা এইভাবে করলে তো চলবে না। আগামী বাজেট থেকে সম্পদ কর চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে জমি ও স্থাবর সম্পদের মূল্য নির্ধারণে দলিল মূল্যের পরিবর্তে বাজারভিত্তিক বা মোজা মূল্য ব্যবহারেরও উদ্যোগ নিচ্ছে সরকার। করের আওতায় আসছে বাংলা টেসলা হিসেবে পরিচিত ব্যাটারি চালিত অটোরিকশা। পরিকল্পনা অনুযায়ী বছরে ৫,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ এলাকায়ও এ কর নির্ধারণ করা হতে পারে। বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধনও। আগামী অর্থবছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলের উপর ২,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে।